প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা এবং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছে। আজকে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এক নতুন বিষয়, নতুন ভিডিও নিয়ে, যা কয়েকটি পর্বে বিভক্ত থাকবে। তাই ভিডিওটা কথা না বাড়িয়ে আমি তোমাদের শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখো, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবে না। চলো বন্ধুরা শুরু করি। আজকে যেটা আলোচনা করব, যা অনেক ইউটিউবাররা এই বিষয় নিয়ে খুব কম আলোকপাত করেছে। চলো প্রাচীন ভারতের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় তক্ষশিলা, তাই নিয়েই আলোচনা করি, যা ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে সিন্ধু নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি বৌদ্ধ সাহিত্যের উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জাতকদের গান্ধার রাজ্যের রাজধানী এই তক্ষশিলা, যা শিক্ষার একটি মহান কেন্দ্র হিসাবে পরিগণিত। 19 শতকের মাঝামাঝি বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম তক্ষশিলার ধ্বংসাবশেষ উন্মোচন করে এখানেই আমরা তক্ষশিলার প্রাচীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবশ্যই তোমাদের আমরা জানতে পারি। চেষ্টা করছি যা নতুন ইতিহাসে বিশেষভাবে সমৃদ্ধ। উপস্থিত হওয়া, তোমরা শুনতে থাকো। শর্টস এবং ভিডিও বড় নিয়ে আমি তোমাদের সামনে আসছি বারবার। প্রতি মুহূর্তে তোমাদের পাশে আছি, কাছে আছি। তোমাদেরই একজন আমি, তোমাদের সেই গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। এই ভিডিওটা একটু অন্যরকম, একটু আলাদা। আজকে যে ভিডিও নিয়ে যাব, প্রাচীন ভারতের ইতিহাসের কথা। আমরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকে দিনে দাঁড়িয়ে আমরা যদি প্রাচীনকে একবার লক্ষ্য করি, প্রাচীন ভারতের ইতিহাসের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এবং কতটা উন্নত ছিল, তার একটা সাময়িক রেখাপাত করতে পারবো। আজকে আমরা কত দূর এগিয়েছি না পেছিয়েছি। আজকের বিষয় সেই প্রাচীন ভারতের ইতিহাসের এক মহা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা। আজকে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরব। আশা করি ভালো লাগবে। মূলত এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে আমি বেশ কিছু বই পড়েছি। তার মধ্যে একটি অন্যতম বই উদ্বোধন পত্রিকা থেকে আমি পড়ে এবং আরও অন্য বিষয় থেকে আমি দেখে আমি এই তক্ষশিলা সম্পর্কে কিছু আলোকপাত করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই তক্ষশিলা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা স্তম্ভ বলতে গেলে এই তক্ষশিলা। শুধু শিক্ষাক্ষেত্রে শুধু বলবো না, আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং যে বৌদ্ধিক চিন্তাধারা, সেই সময় বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে নানা বিষয় নিয়ে আলোচনার একটা দিক এই তক্ষশিলা। বেদে যে নিহিত আমরা জানি যে গুরু শিষ্যের পরম্পরা, যে শিক্ষা পদ্ধতি, সেই বৈদিক আচার আচরণ, তার অনুশীলন, এই সমস্ত কিছু নিয়ে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে একটি বিশেষ স্থান অর্জন করেছিল। পাকিস্তানের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ আহমেদ হাসান দানির মতে অবিভক্ত ভারতের প্রাচীনতম ও প্রথম সংগঠিত তক্ষশিলা ইউরো শিক্ষাকেন্দ্রের পৃষ্ঠপোষকতার জন্য প্রায় সব রাজাই প্রয়াসী হয়েছিলেন। বৈদিক শিক্ষার সাথে বৌদ্ধ ধর্মীয় শিক্ষার পীঠস্থান এই তক্ষশিলা। তারই আকর্ষণে বহু দেশ থেকে, ভারতবর্ষ তো আছেই, বিভিন্ন জায়গা থেকে এই তক্ষশিলায় আসতো। যেমন আসতো ব্যাবিলন, গ্রিস, সিরিয়া, আরব, ফিনিশিয়া এবং চীন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসুরা দৌড়ে আসতো, ছুটে আসতো এই শিক্ষা গ্রহণ করার জন্য। প্রাচীন ভারতীয় রাষ্ট্র ও সমাজ, অর্থনীতি, সংস্কৃতিতে তক্ষশিলা সেই সময় যার অবদান ছিল অপরিসীম। বিশ্ববিদ্যালয় তো আমরা কথাটা বহু প্রাচীন কাল থেকেই ভারতবর্ষে সুদূর প্রসারী। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গেলে বলবো, সেই অতীতে তক্ষশিলায় জ্ঞানান্বেষণে এই আদি ল্যাটিন যে
ইউনিভার্সিটি বিশিষ্টতা খুবই প্রসিদ্ধ। আধুনিক ধারণার পেশাদার ডিগ্রি প্রদানকারী কেন্দ্রিক যে প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায়, তক্ষশিলাতে কিন্তু তার দেখা মেলে না। প্রাক বুদ্ধ পর্বে এখানে কোনো বৃহদাকার ভবনের প্রত্নতাত্ত্বিক উপস্থিতি আমরা দেখতে পাই না, যেখানে বিপুল সংখ্যক ছাত্র একত্রভাবে বাস করত এবং একত্রে অধ্যয়ন করতে পারত। বৃহদাকার কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পরিবর্তে তক্ষশিলাতে উচ্চশিক্ষার একগুচ্ছ বৌদ্ধিক চর্চা কেন্দ্র গড়ে উঠেছিল বলে আমরা দেখতে পাই। এই পর্বে আজকে রচিত যে প্রাচীন বৌদ্ধ ধর্মীয় সাহিত্যিক উপাদানেও বিষয়টি সমর্থিত হয়। খ্যাতনামা শিক্ষকরা এখানে আচার্যরূপে শিক্ষাদান করেছেন। এর উৎকর্ষ এবং সমন্বিত বৌদ্ধিক যে চর্চা কেন্দ্র তা উপস্থিতি ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নগরী, যার মর্যাদা পেয়েছে। বৌদ্ধ জাতক গ্রন্থেও তক্ষশিলাকে বিশ্ববিদ্যালয় নগরী বলা হয়। শিল্প, কলা, বিজ্ঞান চর্চা খ্যাতি তো ছড়িয়েছিলই। মহাভারতে তক্ষশিলার মর্যাদার উল্লেখ পাই যখন রাজা জন্মেঞ্জয় অপরাজয় হয়ে তক্ষশিলাতে ফিরে আসেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে পার্সিক বিজয়ের পর জ্ঞান চর্চার পীঠস্থান রূপে তক্ষশিলার উদ্ভব হয়। এখানে অবশ্যই পার্সিকদের পাশাপাশি বিভিন্ন সময় পর্বে অন্যান্য বিদেশি জাতিগোষ্ঠী, যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য ইন্দো ব্যাকটেরীয়, স্কাইথীয়, মূলত খ্রিস্টপূর্ব 2য় শতকে, খ্রিস্টপূর্ব 1ম শতকে, যেমন কুষাণ খ্রিস্টীয় 1ম শতকে, হুন খ্রিস্টীয় 5ম শতকে আক্রমণ এবং রাজনৈতিক আধিপত্যের কথাও মনে রাখা দরকার। কারণ রাজনৈতিক পালাবদল ও বিদেশি শক্তির উপস্থিতি তক্ষশিলা জ্ঞানোন্নয়নকে কীভাবে প্রভাবিত করেছিল তার বিশ্লেষণ সচরাচর হয় না। আমরা তো অনেক কিছুই পাঠ করি, অনেক কিছুই পড়ি। প্রকৃত শিক্ষা বলতে যা বোঝায়, আজকে সেই শিক্ষা ব্যবস্থা যদি মানোন্নয়ন দেখা যায়, আমরা কিন্তু তথাকথিত শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে আছি। কেন বা কিভাবে পিছিয়ে আছি তা সময় সাপেক্ষ, মানুষ বুঝতে পারবে, দেখতে পারবে চর্চা করলেই। তক্ষশিলার জ্ঞান চর্চার উদ্ভব এবং বিকাশের বৃহত্তর আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষিতেও এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন কাল থেকেই গান্ধারে অন্যতম রাজনৈতিক ও প্রশাসনিক একক রূপে তক্ষশিলা অপরিসীম গুরুত্ব পেয়েছিল। এই উপমহাদেশীয় আন্তর্জাতিক বাণিজ্য পথে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই তক্ষশিলা। অর্থনৈতিক সমৃদ্ধি ছিল খুবই আকর্ষণীয়। এখানে ভারতীয়, গ্রিক ও পার্সিক সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল এবং বৌদ্ধ মতবাদ এক উদার ধর্মীয় রূপ পরিগ্রহ করেছিল এই তক্ষশিলায়। ঐতিহাসিক জন মার্শাল যথার্থই উপলব্ধি করেছেন, একদিকে উপমহাদেশের উত্তর পশ্চিম দ্বার প্রান্তে অবস্থিত তক্ষশিলা ভারতের সাথে বহির্বিশ্বের একটা যেমন সংযোগ বা মেলবন্ধন করে রেখেছিলেন, অন্যদিকে সেখানকার জনসমষ্টির এক কসমোপলিটন চরিত্র ছিল। এই দুই স্বাতন্ত্র তার মতে তক্ষশিলার বৌদ্ধিক পরিমণ্ডলের বিকাশে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উইল ডুরান্ট লিখেছেন, দলে দলে শিক্ষার্থী তক্ষশিলার আকর্ষণে ছুটে আসত, মধ্যকালীন ইউরোপীয় পার্সিককে মনে করিয়ে দেয়। এখানে স্বনামধন্য অধ্যাপকগণ বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় পড়াতেন এবং চিকিৎসা শাস্ত্রের অধ্যয়নের জন্য সমগ্র প্রাচ্য দুনিয়ায় তক্ষশিলা সমৃদ্ধ ছিল। আহমেদ হাসান দানি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছেন, বিভিন্ন জাতক যে কাহিনীতে প্রাক বৌদ্ধ পর্ব থেকে শিক্ষাকেন্দ্র রূপে তক্ষশিলা উল্লেখ আছে, কিন্তু বৌদ্ধ সূত্র সমূহে তার বিন্দু বিসর্গ নেই যদিও, অথচ বুদ্ধের জীবনকালেই অনেক রাজকুমার, খ্যাতনামা ব্যক্তিত্ব এখানে শিক্ষা গ্রহণ করেছেন। সেই সময় সমগ্র উত্তরাপথে অর্থাৎ উত্তর ভারত থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তক্ষশিলায় খ্যাতি ছড়িয়ে পড়েছিল। জাতকের কাহিনী থেকে জানা যায়, বারাণসী, রাজগৃহ, মিথিলা, উজ্জয়িনী, কোশল, কুরু, শিবি সহ নানা স্থানে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় রাজকুমার, শেট্টি গোষ্ঠী, বৃত্তশালী যারা বণিক
সন্তানেরা তক্ষশিলাতে গিয়ে বেদ ও 18টি বিজ্ঞান ও কলা বিষয় পাঠ নিত। পরবর্তীকালে মগধ সাম্রাজ্যকে পর্বেও শিক্ষার্থীদের স্রোত উত্তর ভারতের দীর্ঘ পথ অতিক্রম করে তক্ষশিলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পৌঁছে দিয়েছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ যেমন লিখেছেন, অশোকের রাজত্বকালে বিদ্যার্থীরা দলে দলে তক্ষশিলায় যেত ভারতীয় শিল্পকলা, বিজ্ঞান বিষয়, চিকিৎসা বিষয় অধ্যয়নের জন্য। বন্ধুরা, আমি প্রাচীন ভারতের ইতিহাসের কথা তুলে ধরছি এই কারণে, আমরা যদি আমাদের ইতিহাসকে না জানি না, তাহলে বর্তমানের সভ্যতার আমরা কি উন্নতি করেছি বা কি করব বা আগামী দিনে আমাদের কি হবে তা কিন্তু আমরা এগোতে পারবো না। তাই ইতিহাসকে বাদ দিয়ে কখনোই আমরা ভবিষ্যৎকে স্বপ্ন দেখতে পারি না। তাই আমার উদ্দেশ্য, আমার গুরুকুল স্যার চ্যানেলের উদ্দেশ্য যে আমি প্রাচীন ইতিহাসকে তোমাদের সামনে তুলে ধরব এবং ধরার চেষ্টা করব, যাতে আমরা গোটা দেশকে, ভারতবর্ষকে আবার জাগরিত করতে পারি। আমার সেই উদ্দেশ্য নিয়েই বিভিন্ন পণ্ডিতদের বই, বিভিন্ন বিষয়, এই ইতিহাস সংক্রান্ত আমি অবশ্যই তোমাদের সামনে আমি রাখব। আজকে আমি এইটুকু আলোচনা করলাম। দ্বিতীয় পর্ব থাকবে তক্ষশিলার বিষয় পরবর্তী আলোচনা। যদি এইরকম তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টসে লিখবে, আমি চেষ্টা করব। যদিও সময় সাপেক্ষ ব্যাপার, পর্ব দেবো আমি আস্তে আস্তে। প্রথম পর্ব শেষ হলো, এরপর বেশ কয়েকটি পর্ব দেবো, তোমরা শুনতে থাকো। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যে তথ্য পরিবেশন করেছি তা উদ্বোধন পত্রিকায় থেকে নেওয়া, অরুণাংশু মাইতির লেখা, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইতিহাস বিভাগ, টাকি সরকারি মহাবিদ্যালয়, এছাড়া অন্যান্য বই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।